নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম অন্তরালের আর্তনাদ। গল্প পাঠে আমি উষা। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত গল্পটি শোনার অনুরোধ রইল। অন্তরালের আর্তনাদ এক ভয়ঙ্কর সত্য। বাঁচাও, কে আছো? আমাকে এখান থেকে বের করো প্লিজ। চোখ বন্ধ করে ঘুম ভেঙে গেল অর্ণবের। বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভিজে গেছে। না, আবার সেই স্বপ্ন। নিজের মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল সে। স্বপ্নে আবার সেই অচেনা মেয়েটির কান্না। কালো ঘরে বন্দি, মুখ দেখা যায় না, শুধু কাঁপা কাঁপা কণ্ঠে একটাই কথা, তুমি আসবে। আমি জানি, আমাকে বাঁচাও। অর্ণব দ্রুত টেবিলের ওপারে রাখা পানির বোতলটা তুলে এক নিঃশ্বাসে খালি করল। তারপর চিৎকার শুনে ঘরে ঢুকলেন মা শর্মিলা দেবী, বড় ভাই অভিজিৎ আর ভাবি মেঘলা। আবার সেই স্বপ্ন? অর্ণব মাথা লাগল। ও মেয়েটা সত্যি আছে মা, আমি অনুভব করি ও বিপদে আছে। শর্মিলা দেবী ছেলের মাথায় হাত রেখে বললেন, সব ঠিক হয়ে যাবে বাবা, আগে নিজেকে সামলাও। ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়ার পর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো অর্ণবের। কিন্তু ঘুমিয়ে যাওয়ার আগে সে বিড়বিড় করে বলল, আমি তোমাকে খুঁজে বের করব, সে যে করেই হোক। একই সময় রাত 12টা। শহরের বাইরে পরিত্যক্ত একটি রাস্তা। 4টি কালো এসইউভি এসে থামল একটি পুরনো কারখানার সামনে। সবাই কালো পোশাক ও মুখোশ পরে নেমে এলো। দলের নেতা শ্যাডো, তার পাশে ভাইপার, ভেলকন, গোস্ট এবং রেভেন। কারখানার ভেতরে ইতিমধ্যে বাঁধা অবস্থায় পড়ে আছেন 5 জন কুখ্যাত মানব পাচারকারী। শ্যাডো ধীরে ধীরে তাদের সামনে এগিয়ে দাঁড়ালেন। শেষ সুযোগ। যাদের অপহরণ করেছেন তারা কোথায়? একজন রক্তাক্ত অবস্থায় বলল, আমরা কিছুই জানি না। শ্যাডো ঠান্ডা গলায় বলল, মিথ্যা বলার মূল্য খুব বেশি। ভাইপার একটি ফাইল এনে শ্যাডোর হাতে দিল। ভেতরে শত শত নিখোঁজ মানুষের ছবি। শ্যাডো ছবির একে একে তাদের সামনে ছুঁড়ে ফেলল। এই মানুষগুলো কোথায়? লোকগুলো ভয়ে কাঁপতে লাগলো। কয়েক মিনিট নীরবতার পর একজন ভেঙে পড়ল। সব বলল, শুধু আমাদের পুলিশের হাতে তুলে দিন। ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। শ্যাডো ধীরে ধীরে মুখোশ খুলল। তার চোখে ছিল শুধুই প্রতিশোধের আগুন। আইন তোমাদের বিচার করবে, কিন্তু আজ তোমাদের মুখ খুলতেই হবে। একে একে সব গোপন তথ্য বেরিয়ে এলো। একটি রহস্যময় সংগঠনের নাম ব্ল্যাক সার্কেল। যারা বছরের পর বছর মানুষ অপহরণ করে অদৃশ্য করে দিয়েছে। সব তথ্য রেকর্ড করলো শ্যাডো। বলল, এদেরকে পুলিশের কাছে পাঠিয়ে দাও। ঠিক তখনই কারখানার বাইরে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেল। চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেল। একটি অচেনা কণ্ঠ ভেসে এলো। শ্যাডো, তুমি অনেক দূরে
চলে এসেছো, এবার তোমার পালা। শ্যাডো চারিদিকে তাকালো। ধোঁয়ার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার হাতে একটি লকেট। লকেটের ভেতরে থাকা একটি ছবি দেখে শ্যাডোর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ছবিটি সেই মেয়েটি যাকে অর্ণব প্রতিদিন স্বপ্নে দেখে, আর আর্তনাদ তার কানে ভেসে ওঠে। কারখানার ভেতরে ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছে না। কভার নাও চিৎকার করে উঠল শ্যাডো। রেভেন, ভাইপার আর ভ্যালকন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু ধোঁয়া কেটে যেতেই দেখা গেল সেই লোকটি আর নেই। শুধু মাটিতে পড়ে আছে একটি রূপোর লকেট। শ্যাডো লকেটটি হাতে খুলতেই ভেতরে একটি ছোট্ট খাম, একটি মিষ্টি মেয়ের হাসি। পেছনে লেখা আছে ঈশিতা 2012। শ্যাডোর বুকটা কেঁপে উঠল। ঈশিতা! ঠিক তখনই ওয়ালেসন খবর এলো, স্যার, বন্দীদের মধ্যে একজন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। শ্যাডো দাঁতে দাঁত চেপে বলল, এর মানে ব্ল্যাক সার্কেসের আমাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছেন। পরদিন সকালে অর্ণব আবার সেই স্বপ্ন দেখল। প্রথমবারের মতো মেয়েটি মুখ পরিষ্কার দেখা গেল। অর্ণব দেরি করলো না, ওরা আমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। ঘুম ভেঙে অর্ণব দ্রুত কাগজে মেয়েটির মুখ আঁকতে শুরু করল। এ মুখ কোথায় দেখেছি? মা ছবিটি দেখে অবাক হয়ে গেলেন। এ মুখ কোথায় দেখেছি? অর্ণব বলল, এটা আমার স্বপ্নে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একটি ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, এই মেয়েটা আমাদের পাশের বাড়ি, ঈশিতা। অর্ণব হতবাক। কিন্তু সে তো 10 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। অন্যদিকে ব্ল্যাক সার্কেসের গোপন অজানা অন্ধকার ঘরে এসে বসে আছে একজন মুখোশধারী নেতা। তার সামনে হাঁটু গেড়ে দাঁড়িয়ে কয়েকজন সদস্য। শ্যাডো অনেক কাছাকাছি চলে এসেছে। অর্ণব সব মনে করতে শুরু করেছে। নেতা ঠান্ডা গলায় বলল, দুইজনকেই শেষ করে দাও। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটি মেয়ে চাপা কান্না। আর কয়েকটা দিন তারপর কেউ তোমাকে খুঁজে পাবে না। মেয়েটি চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। ভোর 5টা। অর্ণবের চোখে আর ঘুম নেই। ঈশিতার পুরনো ছবিটা হাতে নিয়ে বারবার একটাই প্রশ্ন ঘুরছে। 10 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া একজন মানুষকে আমি স্বপ্নে দেখি কিভাবে? মা শর্মিলা দেবী চুপচাপ ছেলের পাশে বসেছিলেন। অর্ণব জিজ্ঞাসা করল, মা, ঈশিতার সঙ্গে আমার কি কোনো সম্পর্ক ছিল? মা কিছুক্ষণ নীরব থেকে বলল, ছিল, খুব গভীর সম্পর্ক ছিল। ছোটবেলায় তোরা দুজনে সময় একসঙ্গে খেলতিস। ঈশিতা তোকে অনু বলে ডাকতো। কিন্তু নিখোঁজ হওয়ার পর তুই এতটাই ভেঙে পড়েছিস যে প্রচণ্ড জ্বর, তোর অনেক স্মৃতি মুছে যায়। অর্ণব স্তব্ধ। তাহলে স্বপ্নগুলো শুধুই কল্পনা নয়? সেদিন অর্ণব সিদ্ধান্ত নিল সে আবার সেই পুরনো গ্রামে যাবে। 10 বছর আগে যেখানে ঈশিতার শেষবারের সঙ্গে দেখা গিয়েছিল। গ্রামে পৌঁছে সে দেখতে পেল একটি ভাঙাচোরা স্কুল ঘর। স্কুলে বৃদ্ধ দারোয়ান অর্ণবকে দেখে অবাক হয়ে বললেন, তুমি কি অর্ণব?
জি, আমি অন্য। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের ওপরে যেটা ঘটেছিল সেটা দুর্ঘটনা ছিল না বাবা, কেউ ইচ্ছে করে ঈশিতাকে তুলে নিয়ে গিয়েছিল। অর্ণবের বুক ধক ধক করে উঠল। বৃদ্ধ অর্ণবের বলল, কে? বৃদ্ধ চারিদিকে তাকিয়ে নিচু গলায় বললেন, ওদের নাম মুখে আনাও পাপ, ব্ল্যাক সার্কেল। ঠিক তখনই ঠাস করে একটি গুলির শব্দ এলো। বৃদ্ধ দারোয়ান অর্ণবের সামনে লুটিয়ে পড়লেন। অর্ণব দ্রুত একটি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। দূরে কালো পোশাক পরা দুজন লোক মোটর বাইক নিয়ে পালিয়ে গেল। অন্যদিকে সেডো নিজের গোপন অফিসে ব্ল্যাক সার্কেলের পুরনো সব ফাইল ঘাঁটছিল। হঠাৎ একটি ফাইলে একটি নাম দেখল সে। দেখে চমকে উঠল, অর্ণব সেন। ফাইলের নিচে বড় বড় অক্ষরে লেখা, টার্গেট জীবিত অবস্থায় আটক করতে হবে। শ্যাডো অবাক হয়ে বলল, অর্ণবকে ওরা কেন চায়? ঠিক তখনই তার ফোন বেজে উঠল। পাশ থেকে একটি মেয়ে কাঁপা কণ্ঠে, আপনি যদি অর্ণবকে বাঁচাতে চান তবে আজ রাত 12টার আগে পুরনো নদীর ঘাটে চলে আসুন। কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে গেল। সেটা জানতো এটা একটা ফাঁদ, তবুও সে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ তার বিশ্বাস এই রহস্যের উত্তর লুকিয়ে আছে অর্ণব আর ঈশিতার অতীতের মধ্যে। এই রহস্য লুকিয়ে আছে ঈশিতা আর অর্ণবের মধ্যে। সত্যের মুখোমুখি, রাত ঠিক 12টা। পুরনো নদীর ঘাটে চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেছে। শ্যাডো, ভাইপার, রেভেন ও ভেলকন চারিদিক ঘিরে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর একটি লোক একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো মুখোশধারী কয়েকজন। তাদের মাঝখানে হাত পা বাঁধা অবস্থায় একটি মেয়ে। অর্ণব খবর পেয়ে সেখানে পৌঁছে যায়। দূর থেকে মেয়েটি দেখেই তার বুক কেঁপে উঠল। ঈশিতা! মেয়েটিও চোখ ভেজা কণ্ঠে বলে উঠল, অর্ণব! ঠিক তখনই সামনে এগিয়ে এলো ব্ল্যাক সার্কেলের নেতা। সে মুখোশ খুলতেই সবাই হতবাক। ঠিক সে আর কেউ নয়, অর্ণবের বাবার এক সময়ে ব্যবসায়িক অংশীদার দেবরাজ সেন। দেবরাজ ঠান্ডা গলায় বললেন, 10 বছর আগে তোমার বাবা আমাদের অপরাধের প্রমাণ পেয়ে গিয়েছিল, তাই তাকে সরিয়ে দিয়েছি। ঈশিতা সব কিছু দেখে ফেলেছিল, তাই তাকেও বন্দি করে রাখা হয়। অর্ণবের চোখ রাগে লাল হয়ে ওঠে। আমার বাবাকে তোমরাই খুন করেছিলে? হ্যাঁ, আর আজ তোকেও শেষ করব। দেবরাজ বন্দুক তুলতে গুলির শব্দে চারিদিক কেঁপে উঠল। কিন্তু গুলিটি দেবরাজের হাতে লাগে। সেটার সামনে এসে দাঁড়িয়েছে। এরপর শুরু হয় তুমুল লড়াই। ব্ল্যাক সার্কেলের সদস্যরা একে একে ধরা পড়তে থাকে। দেবরাজ পালাতে গিয়ে নদীর পাড়ে পিছলে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। ঈশিতার হাত বাঁধন খুলে দেয় অর্ণব। দীর্ঘ 10 বছর পর দুজন একে অপরের সামনে দাঁড়ায়। ঈশিতা কান্না ভেজা চোখে বলে, আমি জানতাম তুমি একদিন আসবেই। অর্ণব মৃদু হেসে উত্তর দেয়, তোমার সেই আর্তনাদ আমাকে এখানে নিয়ে এসেছে। কয়েক মাস পরে দেবরাজ ও ব্ল্যাক সার্কেলের সকল সদস্য আদালতে দোষী সাব্যস্ত হয়, কঠোর শাস্তি পায়। ঈশিতা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। অর্ণব অতীতের দুঃস্বপ্ন থেকে মুক্তি পায়
একদিন নিশিতা নদীর ধারে দাঁড়িয়ে অর্ণবকে জিজ্ঞাসা করলো, যদি সেদিন আমার সেই ডাক তুমি না শুনতে, তাহলে আমি আর এই পৃথিবীতে হয়তো থাকতাম না। অর্ণব হেসে বলল, হয়তো পৃথিবী শুনতে পাইনি, কিন্তু হৃদয়ের ডাক আমি কোনোদিনও সাড়া না দিয়ে থাকতে পারতাম না। দুইজনের হাত এক হয়ে গেল। সূর্য অস্তে লাল হয়ে তাদের নতুন জীবনের পথ চলা শুরু করলো। তো গল্পটি কেমন হয়েছে? গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।